Next one, number 9. No one will be deprived. Deprived মানে বঞ্চিত, ঠিক আছে? No one will be deprived of the benefits in the lack of Aadhaar, the government said, adding that other means of identification can be used till an Aadhaar number is assigned, even for the midday meal scheme. Okay? আচ্ছা, কি বলছে এখানে? বলছে যে no one will be deprived of the benefits in the lack of Aadhaar. তার মানে বলছে যে আধারের যদি মানে কারোর কাছে যদি আধার না থেকে থাকে, ঠিক আছে, যদি কারোর কাছে আধার কার্ড না থেকে থাকে বা আধার আইডেন্টিফিকেশন যদি কারোর না থেকে থাকে, তাহলে সেই কারণে কেউ ডিপ্রাইভড হবে না, বঞ্চিত হবে না কোনো কিছুর থেকে, ঠিক আছে? কি ব্যাপারে গভর্নমেন্ট বলেছে যে নো ওয়ান উইল বি ডিপ্রাইভড অফ দ্য বেনিফিটস, বেনিফিটস কিছু হয়তো আধার রিলেটেড আছে, সেই ব্যাপারে তারা বঞ্চিত হবে না যদি তাদের আধার না থেকে থাকে বা এখনো যদি না হয়ে থাকে, সেটা গভর্নমেন্ট আশ্বস্ত করেছে, ঠিক আছে? অ্যাডিং দ্যাট, এটা বলে বা এটা অ্যাডিশনালি এটা বলে, দ্যাট আদার মিনস অফ আইডেন্টিফিকেশন ক্যান বি ইউজড টিল অ্যান আধার নাম্বার ইজ অ্যাসাইন, যে এটা বলে আশ্বস্ত করেছে গভর্নমেন্ট যে যতক্ষণ না পর্যন্ত আধারের মানে প্রসেস কমপ্লিট হয়ে আধার একটা আইডেন্টিফিকেশন ক্রিয়েটেড হচ্ছে বা আধার নাম্বার জেনারেটেড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্য যদি কোনো আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, ফর এক্সাম্পল ভোটার কার্ড, রেশন কার্ড, সেই রিলেটেড কোনো ডকুমেন্টেশন প্রডিউস করলেও তারা সেই বেনিফিট গুলো পাবেন, ঠিক আছে? বলছে এবং কি ধরনের স্কিমের জন্য, ধরা যাক মিড ডে মিল ইত্যাদি স্কিমের জন্য, ঠিক আছে? তাহলে আদারওয়াইজ তাদেরকে ডিপ্রাইভ করা হবে না। ওকে, তাহলে এখানে যে গন্ডগোলটা আছে সেটা হচ্ছে no one will be deprived of the benefits in the lack of Aadhaar হবে না, for the lack of Aadhaar. This is the preposition related problem over here, ঠিক আছে? for the lack of Aadhaar. ওকে, তার মানে ইন দ্য ল্যাক অফ আধার যদি বলি, তাহলে ইন দ্য ল্যাক অফ আধার বলে কিছু হয় না, ফর দ্য ল্যাক অফ আধার মানে আধারের অভাবের কারণে বা আধারের অভাবের জন্যে, ঠিক আছে, কারুর কোনো সমস্যা হবে না, তাদেরকে ডিপ্রাইভ করা হবে না, এটাই গভর্নমেন্ট বলেছে। আচ্ছা, 10 নম্বর কি আছে? উইথ মোবাইল ফোন বিকামিং দ্য মেন মোড ফর ট্রানজিশনিং টু দ্য ডিজিটাল ইকোনমি, ইন্ডিয়া নিডস ubiquitous data, ubiquitous, ঠিক আছে, ubiquitous, sorry for the pronunciation, ubiquitous data connectivity. ubiquitous মানে কি? মানে হচ্ছে, এই কথাটা মানে আগেই বলে দিই তাহলে সুবিধা হয় বুঝতে, এটার মানে হচ্ছে এভার প্রেজেন্ট বলতে পারি বা omni present বলতে পারি, ঠিক আছে? and this is an adjective, right? this is an adjective. okay, তাহলে with mobile phone becoming the main mode for transitioning to the digital economy, India needs ubiquitous data connectivity. তার মানে সর্ব সময়ে যেই ডেটা কানেক্টিভিটিটা অ্যাভেলেবল আছে সেই রকম ডেটা কানেক্টিভিটি, ঠিক আছে? এই ডেটা কানেক্টিভিটিটা নাউন হলে ইউবিকিউটাস হচ্ছে সেটাকে ডেসক্রাইব করছে, তার মানে ওটা একটা ডেসক্রাইবিং ওয়ার্ড, ওটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যান্ড ফুল প্রুফ সিকিউরিটি টু প্রিভেন্ট হ্যাকিং, ঠিক আছে? তাহলে বলছে যে যে মোবাইল ফোন যেখানে কাজ করছে কি হিসাবে, যে ডিজিটাল ইকোনমিতে সুইচ করার জন্য। আগে কি হতো, আগে আমরা জিনিসপত্র কিনতে দোকানে যেতাম, বাজারে যেতাম, ফিজিক্যালি গিয়ে কেনাকাটা সবকিছু হতো, আর এখন কি হয়েছে, হাতে মোবাইল ফোন চলে আসাতে আমরা বাড়িতে বসে অর্ডার করছি, জিনিস বাড়িতেই চলে আসছে, তাই না? তাহলে এটা হচ্ছে ডিজিটাল ইকোনমিতে সুইচ করছে ইকোনমিটা, ইজন্ট ইট? ডিজিটালি সব হয়ে যাচ্ছে, লোকে মানে বড় বড় জিনিস থেকে ছোটখাটো জিনিস সবকিছুই এরকম ডিজিটালি মোবাইল ফোনের মাধ্যমে কিনে ফেলছে, বেচে ফেলছে, অনেক কিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে? শুধু একটা মোবাইল ফোন দরকার, সেইটা নিয়ে কথাটা হচ্ছে যে উইথ মোবাইল ফোন বিকামিং দ্য মেন মোড ফর ট্রানজিশনিং। ট্রানজিশনিং মানে হচ্ছে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে গিয়ে পৌঁছানো, ঠিক আছে? ফর ট্রানজিশনিং টু দ্য ডিজিটাল ইকোনমি, ডিজিটাল ইকোনমিতে গিয়ে পৌঁছানোর জন্য, ঠিক আছে?
ইন্ডিয়া নিডস উবিকুইটাস ডেটা কানেক্টিভিটি, মানে ইন্ডিয়ার সেরকম একটা ডেটা কানেক্টিভিটি প্রয়োজন যেটা সব সময় থাকতে পারে, ঠিক আছে, যেটা সব সময় সর্বত্র সব জায়গাতে যেটা প্রেজেন্ট আছে, তাহলেই এই জিনিসটা হওয়া সম্ভব, এই ট্রানজিশনিং টু ডিজিটাল ইকোনমি অ্যান্ড ফুল প্রুফ সিকিউরিটি টু প্রিভেন্ট হ্যাকিং, এবং তার সাথে সিকিউরিটি মেজার্সও থাকা দরকার, সো দ্যাট হ্যাকিং রিলেটেড যে প্রবলেম আছে সেগুলো যাতে না হয়, গ্রাহকরা যাতে সেগুলোর থেকে সেফ থাকে সেটা জন্য, ঠিক আছে। এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এইখানে, এই যে মেন মোড ফর বলেছে, এখানে হবে মেন মোড অফ, ঠিক আছে, উইথ মোবাইল ফোন বিকামিং দ্য মেন মোড অফ ট্রানজিশনিং টু দ্য ডিজিটাল ইকোনমি। ওকে, তাহলে ফর হবে না, আমরাই যখন বলি যে ইট ইজ দ্য অনলি ওয়ে অফ ডুইং সামথিং, ঠিক আছে, তাহলে মোড অফ মানে ওয়ে অফ, ঠিক আছে, মোড অফ মানে ওয়ে অফ, রাইট, তাহলে অফ হবে, ফর হবে না। ওকে, নাও নাম্বার 11 কি বলছে, water and education are two areas where India, like some dissolute millionaire heirs, has recklessly drawn by its future riches for dubious present gains. কি বলছে, ওয়াটার এন্ড এডুকেশন আর টু এরিয়াস, জল এবং এডুকেশন এই দুটো সেক্টর বা এই দুটো এমন এরিয়া যেখানে কি হয়েছে, ওয়ের ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়া কি করেছে, লাইক সাম ডিজলিউট মিলিয়নের এয়ার্স, মানে ডিজলিউট মিলিয়নের এয়ার্স মানে হচ্ছে যে এই যে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার যারা আছে তাদের যারা উত্তরসূরি আর কি, ঠিক আছে, যারা জন্মেই অত কিছুর এয়ার হয়ে গেছে অটোমেটিক্যালি, তাদেরকে তো এটা অর্জন করতে হয়নি, বাই ওয়ে অফ বিং born to that family, to born to those parents, they are rightful heirs of all that property and everything. Okay, so তারা কি করে, তাদের যেটা টেন্ডেন্সি হয় যে তারা উনারা দুবার তিনবার ভাবে না, মানে যা রিসোর্স আছে রিসোর্স খরচা করে ফেললাম, সব স্পেন্ড করে ফেললাম, সো দে ডোন্ট মানে কি বলবো, থিঙ্ক মাচ বিফোর স্পেন্ডিং দোজ রিচেস, ইজন্ট ইট? তো সেরকমই ওরকম ধরনের ডিজলিউট মিলিয়নিয়ার্স যারা আছে, যারা অপব্যবহার করে তাদের যা সম্পত্তি আছে সেইটার, ঠিক সেরকম ভাবে ইন্ডিয়াও, হ্যাঁ, কোন ক্ষেত্রে ঠিক সেরকম মিলিয়নিয়ার এয়ার্স এর মতন বিহেভ করেছে, রেকলেসলি। রেকলেসলি মানে হচ্ছে দায়িত্ব জ্ঞান হীন ভাবে, ঠিক আছে, কোন ক্ষেত্রে করেছে, জল এবং এডুকেশনের ক্ষেত্রে, এই দুটো সেক্টরে ইন্ডিয়াও ঠিক সেরকম ব্যবহার করেছে, কেননা তার কাছে রিসোর্স ছিল, কিন্তু রিসোর্সের ব্যবহার থেকে সে অপব্যবহার বেশি করেছে, ঠিক আছে, তাহলে ইন্ডিয়া এটা একটা বড় গাফিলতি করেছে বা ভুল কাজ করেছে, বাই ড্রয়িং ইটস ফিউচার রিচেস, যেটা আগামী দিনের জন্য বাঁচিয়ে রাখা যে সম্পদগুলো জরুরি ছিল, ঠিক আছে, সেইগুলোকে খুব অবহেলায় নষ্ট করেছে, ঠিক আছে, সেটা ইন্ডিয়া করেছে। ওকে, ফর ডুবিয়াস প্রেজেন্ট গেমস, ফর ডুবিয়াস প্রেজেন্ট গেমস হচ্ছে, ডুবিয়াস মানে হচ্ছে মানে অসৎ উদ্দেশ্যে, তার মানে এই যে দুটো সেক্টরের কথা বলছি, জল এবং এডুকেশনে, এই ক্ষেত্রে হয়তো করাপশন প্রচুর হয়েছে, ঠিক আছে, এবং যে রিসোর্স গুলো আগামী দিনের জন্য বাঁচিয়ে রাখা হয়েছিল সেগুলো তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সব দায়িত্বহীন ভাবে নষ্ট করেছে, অপচয় করেছে, ঠিক আছে, বা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে সেগুলো দিয়ে। ওকে, তাহলে এইটা নিয়ে পুরো গল্পটা, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এই যে বলেছে ড্রন বাই, এইটা ড্রন বাই হবে না, এটা হবে ড্রন অন, ঠিক আছে, ড্রন অন, রাইট, এটা ড্রন অন মানে কোনো কিছু টেনে নেওয়া, ঠিক আছে, বাই রেকলেসলি ড্রয়িং অন ইটস ফিউচার রিচেস, তার মানে ফিউচার রিচেস মানে আগামী দিনের যে সম্পদ ছিল সেইগুলোকে খুব মানে মানে দায়িত্ব জ্ঞান হিসেবে নষ্ট করা হয়েছে। এখানে ইন্ডিয়া বলেছে, এখানে যারা ভারপ্রাপ্ত যারা ছিলেন তাদের কথাই বলা হচ্ছে, তো তারা ওনারা করেছেন। তো অন কথাটার মানে হচ্ছে, এখানে ড্রন অন কথাটার মানে হচ্ছে কোনো কিছু টেনে নেওয়া, ঠিক আছে, ড্রন বাই আমরা বলবো না, তাহলে এখানেও একটা প্রিপোজিশন মিস্টেক হলো। নেক্সট নাম্বার 12, জাস্ট আ ফিউ উইকস বিফোর দ্য কমেন্সমেন্ট, কমেন্সমেন্ট মানে হচ্ছে সূচনা, শুরু, ঠিক আছে, কমেন্সমেন্ট অফ দ্য জেনারেল ইলেকশন ক্যাম্পেইন
he received a message of greetings from the President Putin, who conferred the highest decoration of Russian Federation to him. ঠিক আছে, তার মানে জেনারেল ইলেকশনের সপ্তাহ আগেই তিনি রিসিভ করলেন, কে কার কথা আমরা জানি না, নো প্রবলেম, ঠিক আছে, কারুর একজনের কথা বলা হচ্ছে, হি রিসিভড আ মেসেজ অফ গ্রিটিংস ফ্রম প্রেসিডেন্ট পুতিন, এবং প্রেসিডেন্ট পুতিনের থেকে তিনি কি পেলেন, একটা গ্রিটিং পেলেন, ঠিক আছে, মেসেজ অফ গ্রিটিংস পেলেন, হু কনফার্ড, ঠিক আছে, হু কনফার্ড দ্য হাইয়েস্ট ডেকোরেশন অফ রাশিয়ান ফেডারেশন টু হিম। কনফার্ট মানে হচ্ছে কারুকে কোনো একটা জিনিস, মানে কারুর ওপরে একটা কোনো কিছু বেস্টাও করা, বা কোনো কিছুর একটা, মানে একটা টাইটেল যদি কাউকে দেওয়া হয়, ঠিক আছে, বা কাউকে একটা দায়িত্ব দেওয়া হলো, একটা রেসপন্সিবিলিটি, ডিউটি, অথবা একটা কোনো উপাধি বা একটা সম্মান যদি কাউকে দেওয়া হয়, তাহলে বলা হয় কনফার, ঠিক আছে। কিন্তু কনফারের পরে যে প্রেপোজিশনটা আছে, এখানে সমস্যাটা হয়েছে সেটা নিয়ে, ঠিক আছে। ভার্বটা হচ্ছে আমার কনফার, এটার মানেটা ডিকশনারিতে অবশ্যই দেখবেন, ঠিক আছে। আচ্ছা, হু কনফার্ড, কে কনফার করলেন, প্রেসিডেন্ট পুতিন করলেন, conferred the highest decoration of Russian Federation, তার মানে রাশিয়ান ফেডারেশনের যে হাইয়েস্ট ডেকোরেশন, এখানে ডেকোরেশন মানে সাজসজ্জা না, সম্মানের কথা বলা হয়েছে, তার মানে রাশিয়ান ফেডারেশনের যে হাইয়েস্ট ডেকোরেশন সেইটা তাকে, তার উপরে উনি, উনাকে ওইটা দিলেন বা জানালেন যে উনাকে এটা দেওয়া হচ্ছে। তো এই যে কনফার কথাটা বলছে, কনফারের সাথে যেটা হবে সেটা হচ্ছে টু, মাঝখানে অনেক কিছু চলে এসছে, নো প্রবলেম, ভার্বের সাথে এগুলো অনেক বলে দিয়েছে কি ধরনের জিনিস কনফার করা হচ্ছে। তাহলে কনফার টু যেটা আছে, এখানে টু হবে না, ঠিক আছে। যখনই দেখবেন যে কাউকে কনফার্ড বলে একটা বলছে যে অমুককে একটা ডিলিট একটা উপাধি দেওয়া হলো, ঠিক আছে, বা কাউকে কোনো একটা কোনো উপাধি দেওয়া হলো, হ্যাঁ, একটা রাষ্ট্রীয় সম্মান দেওয়া হলো, তাহলে ওই কনফার এর পরে যেটা হয় সেটা অন বা আপন হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অন, আপনও হয় অনেক ক্ষেত্রে, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অন হিম। তাহলে এই ভার্বটার সাথে মানানসই এই প্রিপোজিশনটা বসবে সব সময়, অন বসবে বা আপন বসবে, এখানে অন চলবে, ঠিক আছে। তারপরে India is considering setting up a rupee payment mechanism for trade with Venezuela, beside exporting rice and drugs to the South American nation, all in return for crude oil. তার মানে বলছে ইন্ডিয়া ইজ কনসিডারিং সেটিং আপ, তার মানে ইন্ডিয়া কনসিডারিং মানে ভাবনা চিন্তা করছে, প্ল্যান করছে, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া ইজ কনসিডারিং, প্ল্যান করছে, সেটিং আপ আ রুপি পেমেন্ট মেকানিজম, মানে একটা রুপি পেমেন্ট মেকানিজম, ঠিক আছে, তৈরি করার প্ল্যান করছে, ফর ট্রেড উইথ ভেনিজুয়েলা, ভেনিজুয়েলার সাথে একটা, মানে কোনো একটা মানে চুক্তি টুক্তি হতে চলেছে, ঠিক আছে, এবং তাদের সাথে যে এই যে ব্যবসায়িক আদান প্রদানের ক্ষেত্রে একটা রুপি পেমেন্ট মেকানিজম ইন্ডিয়া গড়তে চলেছে, সেট আপ করতে চলেছে, ঠিক আছে, কাদের সাথে, ভেনিজুয়েলার সাথে, বিসাইড এক্সপোর্টিং রাইস অ্যান্ড ড্রাগস, ঠিক আছে। তো এখানে প্রবলেমটা হচ্ছে এইটাকে নিয়ে, আমি পরে বলছি। বিসাইড এক্সপোর্টিং রাইস অ্যান্ড ড্রাগস বলেই দিই কি প্রবলেম, এখানে বিসাইড বলেছে কিন্তু এখানে হবে বিসাইডস, দুটোই কিন্তু প্রেপোজিশন, ওকে। বিসাইড মানে হচ্ছে পাশে, তার মানে আমি যদি বলি দের ইজ আ বেড সাইড টেবিল বিসাইড দ্য বেড, যে কোনো কিছুর পাশে যদি থাকে বাই দ্য সাইড অফ, সেটাকে আমরা বিসাইড বলি, ঠিক আছে। কিন্তু আমরা যদি বিসাইডস বলি, বিসাইডসটা মানে হচ্ছে উপরন্তু বা অ্যাডিশনালি, ঠিক আছে, দুটোই প্রেপোজিশন, আপনারা ডিকশনারিতে দেখবেন বিসাইডস কথাটার মানে হচ্ছে অ্যাডিশনালি, ঠিক আছে। হিন্দিতে যেটা আমরা বলি ইসকে ইলাওয়া ভি, তাই তো, ইসকে ইলাওয়া ভি মানে এটা ছাড়াও ওটাও, এরকম, ঠিক আছে। তাহলে বিসাইডস এক্সপোর্টিং রাইস অ্যান্ড ড্রাগস, এই ওই ড্রাগস খারাপ ড্রাগস না, এই ড্রাগস মানে হচ্ছে মেডিসিনস, ঠিক আছে। তার মানে রাইস এবং ড্রাগস এক্সপোর্ট ছাড়াও টু দ্য সাউথ আমেরিকান নেশন, ভেনিজুয়েলা একটা সাউথ আমেরিকান নেশন, সেটার কথাই বলছে, অল ইন রিটার্ন অফ ক্রুড অয়েল, ঠিক আছে। তার মানে তাদের কাছে রাইস, ড্রাগস মানে ওষুধ, চাল এইসব পাঠানো হবে, কোথায় পাঠানো হবে, ভেনিজুয়েলাতে,
এবং তার জন্যই এরকম একটা রুপি পেমেন্ট মেকানিজম তৈরি করছেন গভর্নমেন্ট, ঠিক আছে। এবং এইসব কেন করা হচ্ছে, সো দ্যাট সেখান থেকে ক্রুড অয়েল আমদানি করা যায়, ঠিক আছে। রপ্তানি করা হচ্ছে কি, রাইস অ্যান্ড ড্রাগস, আর কি আমদানি করা হবে, ক্রুড অয়েল, তাই জন্য এটা হয়েছে। এবার এখানে বিসাইডস যে কথাটা হচ্ছে, সেটার মানে হচ্ছে যে যে এরকম একটা রুপি পেমেন্ট মেকানিজম তো হচ্ছেই, কিসের ছাড়াও, মানে এক্সপোর্টিং অফ রাইস অ্যান্ড ড্রাগস ছাড়াও, মানে সেটা বাদ দিয়ে অ্যাডিশনালি আবার একটা রুপি পেমেন্ট মেকানিজম তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তো এই অ্যাডিশনালি কথাটা বলার জন্য এখানে প্রয়োজন হচ্ছে বিসাইডস, যেটা এখানে রয়েছে বিসাইড হিসেবে, ঠিক আছে, মানে হচ্ছে অ্যাডিশনালি, and this is a preposition, this is also a preposition, but এইটা হবে, এইগুলো দিয়ে দেয়, কাছাকাছি যেগুলো হয় সেগুলো দিয়ে কনফিউজ করে দেয়। তারপর এটা নাম্বার 14, Indians are spending more on overseas travel and education than investing in foreign assets according to data from the Reserve Bank of India, ঠিক আছে। তাহলে 14 নম্বর কি বলছে, যে ভারতীয়রা কি করছে, আর মানে বেশি খরচা করে ফেলছে কিসের ক্ষেত্রে, ওভারসিজ ট্রাভেল আর এডুকেশনের ক্ষেত্রে, দেন ইনভেস্টিং ইন ফরেন অ্যাসেটস, মানে ফরেন অ্যাসেটসে নিবেশ না করে, ইনভেস্ট না করে ভারতীয়রা কি করে নিচ্ছে, তারা ওভারসিজ ট্রাভেল মানে ফরেন যাত্রা, এডুকেশন, এইসব ক্ষেত্রে খরচা বেশি করছে, টাকা নিবেশ বেশি করছে, অ্যাকর্ডিং টু দ্য ডেটা ফ্রম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এরকম একটা তথ্য জানিয়েছে। এবার প্রবলেমটা হচ্ছে এইখানে, এখানে দেন অন একটা হবে, ঠিক আছে। কেন হবে, যে ইন্ডিয়ানস আর স্পেন্ডিং মোর অন, দেখুন এখানেও একটা অন আছে, স্পেন্ডিং মোর অন বলে বলেছে না, কিসের ওপরে খরচা করছে, অন বললে ওভারসিজ ট্রাভেল এন্ড এডুকেশন, ঠিক আছে। তাহলে এটা একটা হলো, তার মানে এই যে সাবজেক্ট আমার এইটা ইন্ডিয়ানস সাবজেক্ট, আর স্পেন্ডিংটা হচ্ছে আমার ভার্ব, ওকে, দিস ইজ দ্য ভার্ব, ঠিক আছে। এবার স্পেন্ডিং অন ওভারসিজ ট্রাভেল এন্ড এডুকেশন, এটা একটা সাবজেক্টের সাথে ভার্ব এলো, তারপরে অবজেক্ট এলো, আবার যেহেতু এটা একটা কম্প্যারিজন হচ্ছে কিসের থেকে কি বেশি খরচা হয়েছে, ঠিক আছে। তো এইখানে একটা বললো, তো অন্যদিকে তো বলতে হবে না, দেন ইনভেস্ট, দেন অন ইনভেস্টিং, ঠিক আছে, দেন অন ইনভেস্টিং ইন ফরেন অ্যাসেটস অ্যাকর্ডিং টু ডেটা, ঠিক আছে। তাহলে দেন অনটা আমাকে বলতে হবে, এখানে হিন্টের জন্য একটা অন দেওয়া আছে। তারপরে 15, the ICAI had found them guilty for professional misconduct and awarded the maximum punishment of removal of their names from the register of members permanently. আচ্ছা, ICA কি করেছে, তাদেরকে দোষী পেয়েছে, ফাউন্ড দেম গিলটি মানে হচ্ছে দোষী পেয়েছে, ঠিক আছে। ফাউন্ড দেম গিলটি ফর প্রফেশনাল মিসকন্ডাক্ট, ঠিক আছে, প্রফেশনাল মিসকন্ডাক্টে তাদেরকে দোষী পেয়েছে, কেউ হবে আর কি, তাদেরকে দোষী পেয়েছে, হ্যাঁ, and awarded the maximum punishment of removal of their names, এবং তাদেরকে ম্যাক্সিমাম পানিশমেন্টের, ঠিক আছে, ম্যাক্সিমাম পানিশমেন্টের জন্য তাদেরকে ইয়ে করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে আর কি, যে ম্যাক্সিমাম পানিশমেন্ট দেওয়া হবে অফ রিমুভাল অফ দেয়ার নেমস, মানে তাদের নাম সরিয়ে দেওয়া হবে, কোথা থেকে, রেজিস্টার থেকে, ঠিক আছে। আচ্ছা কল্যাণী, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, তাদেরকে তাদের নাম সরিয়ে দেওয়া হবে বলেছে রেজিস্টার থেকে পার্মানেন্টলি। আচ্ছা, এটাতে ভুল কোথায়, এটাতে ভুল হচ্ছে এই যে বলছে না আইসিএআই হ্যাড ফাউন্ড দেম গিলটি ফর, কখনো বলি না গিলটি ফর, আমরা সবসময় বলি গিলটি অফ, ঠিক আছে। যেমন বলা হয় হি ওয়াজ ফাউন্ড গিলটি, সরি ভুল হয়ে গেল, এই যে গিলটি ফর হবে না, অফ হবে, গিলটি অফ, যেমন আমি যদি বলি থেফট,
ঠিক আছে, বা যদি বলি গিলটি অফ মার্ডার, দেখবেন সবসময় গিলটি অফ বলে, কখনো কিন্তু গিলটি ফর বলে না, ঠিক আছে। তার মানে বিশেষ কিছু ভার্বের পরে বিশেষ কিছু প্রেপোজিশনের একটা ইউজেজের ব্যাপার থাকে, ঠিক আছে। সেরকম গিলটির পরে কখনো ফর হয় না, গিলটি অফ বললে যেই দোষটাতে গিলটি পাওয়া গেছে সেইটার কথা আমরা বলি। নেক্সট, নাম্বার 16, the minister apparently said that he was not ready to sign on the policy in its present form and there was a need for big changes into it, ঠিক আছে। বলছে যে মিনিস্টার অ্যাপারেন্টলি সেড, বললেন যে হি ওয়াজ নট রেডি টু সাইন অন দ্য পলিসি, উনি সাইন করতে রাজি নন। ইন ইটস প্রেজেন্ট ফর্ম মানে যে পলিসিটা আছে সেটার যে এক্সিস্টিং ফর্ম আছে সেই অবস্থায় উনি সাইন করতে রাজি নন, ঠিক আছে, পলিসিটাতে, ঠিক আছে। and there was a need for big changes into it, এবং বললেন যে পলিসিটাতে একটা বড় পরিবর্তনের প্রয়োজন আছে, ঠিক আছে। তো এই যে বলছি পলিসিতে একটা বড় পরিবর্তনের প্রয়োজন আছে, তাহলে এখানে কিন্তু ইনটু ইট বলার দরকার নেই, এখানে কিসের চেঞ্জের কথা বলছে, এই পলিসিটার চেঞ্জের কথা বলছে, ঠিক আছে। তাহলে ইন ইট বললেই চলবে, ইনটু বলবো না। ইন আর ইনটু ডিফারেন্স কি আছে আপনারা আমার সেই ক্লাস ফলো করলেই প্রিপোজিশনের বুঝতে পারবেন। নেক্সট ওয়ান, নাম্বার 17, উইথ নো পাইড পাইপার। পাইড পাইপার কে, একজন একজন গল্পে আমরা পড়েছিলাম না, সে পাইড পাইপার অফ হ্যামলিন বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি কি করেছিলেন, যিনি সেই একটা জায়গাতে অনেক ইঁদুরের উৎপাত হয়েছিল, তো রাজার নির্দেশে সেই বাঁশি বাজিয়ে সমস্ত ইঁদুরকে তাড়িয়ে নিয়ে গেছিলেন। তারপরে রাজা যখন তাকে পেমেন্ট দিলেন না, তখন তিনি বদলা নেওয়ার জন্য, রিভেঞ্জের জন্য বাঁশি বাজিয়ে সেই নগরের সমস্ত বাচ্চাকে নিয়ে চলে গেলেন, সবাই ওর পেছন পেছন চলে গেল, ঠিক আছে। তো সেই লোকটার নাম ছিল পাইড পাইপার, ওকে, একটা ফিকটিশিয়াস ক্যারেক্টার কিন্তু খুব ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা ছোটবেলায় গল্প পড়েছি। তো বলছে উইথ নো পাইপার পাইড পাইপার টু হেল্প আউট, তার মানে কোনো পাইড পাইপারের হেল্প তো ছিল না, পাইড পাইপারের হেল্পের ছাড়াই, ঠিক আছে, দ্য রেলওয়েজ হ্যাজ লিটল চয়েস। আচ্ছা, দ্য রেলওয়েজ হ্যাজ, এখানে হ্যাজটা থেকে ঘাবড়ে যাবেন না যে রেলওয়েজ এর পরে হ্যাজ কেন এলো। দ্য রেলওয়েজ হচ্ছে, দ্য রেলওয়েজ একটা এন্টিটি, ঠিক আছে। তাহলে রেলওয়েজটা একটা সিঙ্গুলার এন্টিটি, তাই না। এই যে ইন্ডিয়ান রেলওয়েজ, রেলওয়েজ মানে কি, ইন্ডিয়ান রেলওয়েজ বা সাউথ ইস্টার্ন রেলওয়ে বা যাই হোক, একটা সিঙ্গুলার রেল, একটা এন্টিটিকে নিয়ে কথা হচ্ছে, তাই তো। তাহলে রেলওয়ে হ্যাজ লিটল চয়েস লেফট, মানে রেলওয়ের কাছে পাইড পাইপার নেই কোনো একটা কিছুর হেল্পের জন্য, এবং মানে লিটল চয়েস মানে আর কোনো উপায়ও নেই, লিটল চয়েস মানে অন্য কোনো উপায়ও নেই, বাট টু হায়ার কন্ট্রাক্ট কিলার্স। বাট টু হায়ার কন্ট্রাক্ট কিলার্স মানে কন্ট্রাক্ট কিলারদেরকে হায়ার করা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে। টু এলিমিনেট হান্ড্রেডস অফ জায়ান্ট রডেন্টস। জায়ান্ট রডেন্টস মানে কি, বিশাল বড় বড় সাইজের ওই ইঁদুর ছুঁচো যেগুলো হয় আর কি, রডেন্টস, ঠিক আছে। তো সেইগুলোকে মারার জন্য তার কাছে তো পাইড পাইপার বলে কোনো ব্যক্তি নেই না, তো তার জন্য রেলওয়েজের কাছে আর কোনো চয়েস নেই, তাকে কন্ট্রাক্ট কিলার নিয়োগ করতে হবে সেই কাজের জন্য, টু কিল দোজ জায়ান্ট রডেন্টস দ্যাট হ্যাভ ডাগ টানেলস ইন দ্য প্ল্যাটফর্মস। যেগুলো কি করেছে, এই জায়ান্ট রডেন্টস গুলো কি করেছে, মানে একেবারে বড় বড় টানেলস খুঁড়ে ফেলেছে, ঠিক আছে, রেলওয়ে প্ল্যাটফর্মে। কিন্তু রেলওয়ে প্ল্যাটফর্মে, এই যে বলছে ইন রেলওয়ে প্ল্যাটফর্মস, ইন দ্য রেলওয়ে প্ল্যাটফর্মস অফ দ্য ব্রিটিশ এরা রেলওয়ে স্টেশন। আচ্ছা, প্ল্যাটফর্মের উপরে তো আর টানেল করতে পারবে না, যদি টানেল করতে হয় তাহলে কোথায় করবে, টানেলটা প্ল্যাটফর্মের নিচে করবে, তাই না। টানেল মানে কি, সুড়ঙ্গ, তাই তো। সুড়ঙ্গ যদি খুঁড়তে হয় তাহলে তো মাটির নিচে খুঁড়তে হবে, তাই না। তাহলে প্ল্যাটফর্মের তলায়, নিচে, তাহলে সেটা ইন বললে চলবে না, কি বলতে হবে, আন্ডার দ্য প্ল্যাটফর্মস, আন্ডার দ্য প্ল্যাটফর্মস। তার মানে ব্রিটিশ আমলের যে রেলওয়ে স্টেশন, সেইটার প্ল্যাটফর্মের ভেতরে বড় বড় সুড়ঙ্গ খুঁড়ে ফেলেছে সেই জায়ান্ট রডেন্ট গুলো, ওইগুলোকে মারার জন্য কন্ট্রাক্ট কিলার হায়ার করছে রেলওয়ে, তার ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই, ঠিক আছে। তাহলে কথাটা ইন হবে না, আন্ডার দ্য প্ল্যাটফর্মস হবে, ওকে। আর 18 কি বলছে, ইন দ্য টাইম when the house collapsed
all the people in the house were fast asleep. Very easy. বলছে যখন বাড়িটা ভেঙে পড়লো, ঠিক আছে, বাড়িটা যখন ভেঙে পড়লো তখন কি হলো, তখন লোকজন, সে বাড়িতে যে লোকজন ছিল তারা সবাই ঘুমিয়েছিল। তো আমরা তো ইন দ্য টাইম অফ বলবো না, আমরা কি বলবো, আমরা বলবো অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম when the house collapsed, মানে যখন হলো, ঠিক আছে, যখন বাড়িটা ভেঙে পড়লো সেই সময় লোকজন সব কোথায় ছিল, বাড়িতে সব ঘুমিয়েছে, ঠিক আছে। ইন, অ্যাট, অন, ডিফারেন্স, টাইম রিলেটেড, अगेन ক্লাসটা দেখবেন অবশ্যই। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট, লাস্ট টু, আর তারপরে একটু আমি অল্পই একটু সময় নেব, খুব অল্প আছে, যে কটা হয় 4-5টাও যদি হয়, অ্যাডভার্বের কয়েকটা আমরা লাস্ট সে আগের ক্লাসের বাকি ছিল না, কয়েকটা আরো আমি বলে দেবো, নয়তো অ্যাডভার্বটা খুবই অল্প ডিসকাস হয়েছে। আচ্ছা, এখানে কি বলছে, নাও অনওয়ার্ডস মানে এখন থেকে, নাও অনওয়ার্ডস মানে হচ্ছে আভি সে বা এখন থেকে, ঠিক আছে। অল দ্য ডোনেশনস, যত ডোনেশনস আছে, দ্যাট কাম টু দ্য অর্গানাইজেশন, যেটা অর্গানাইজেশনে আসবে, will be accounted to in the balance sheet and details of the donors will also be recorded in separate files. তার মানে বলছে এখন থেকে যত ডোনেশন অর্গানাইজেশন, কোন অর্গানাইজেশন একটা হয়তো আছে তাতে আসবে, সেই সবগুলোর যে টাকা সেগুলো কিসে করা হবে, সেগুলো ব্যালেন্স শিটে দেখানো হবে। ব্যালেন্স শিট মানে কি, একটা লিখিত একটা ডকুমেন্টেশন, যেটা কোম্পানির একটা ইয়ে থাকে, একটা ফাইন্যান্সেস বুক অফ অ্যাকাউন্টস এর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যালেন্স শিট, তাই না। তো সেখানে কি হয়, টাকার যে লেনদেনের ব্যাপারগুলো সেখানে দেখানো হয়, কি খরচা হয়েছে, কি ইনকাম হয়েছে, এন্ড অল অফ দ্যাট, ঠিক আছে। তো এই যে কথাটা বলেছে উইল বি অ্যাকাউন্টেড টু, হ্যাঁ, অ্যাকাউন্টেড টু ইন দ্য ব্যালেন্স শিট, এইখানে গন্ডগোল আছে, এটা হবে অ্যাকাউন্টেড ফর, ঠিক আছে, এটা হবে অ্যাকাউন্টেড ফর। কেননা অ্যাকাউন্টেড টু বললে হবে না, যে ব্যালেন্স শিটে অ্যাকাউন্টেড না, অ্যাকাউন্টেড ফর বললে যেটা হবে, অ্যাকাউন্টেড ফর যদি বলি সেটার মানে হচ্ছে টু এক্সপ্লেন, ঠিক আছে, টু এক্সপ্লেন, তার মানে এক্সপ্লেন করা হবে কিসে, ব্যালেন্স শিটে, যে যা টাকা আসছে ডোনেশনে সেটা সব ব্যালেন্স শিটে এক্সপ্লেন করা হবে। তাহলে অ্যাকাউন্টেড টু ব্যালেন্স শিট হবে না, অ্যাকাউন্টেড ফর ইন দ্য ব্যালেন্স শিট, কেননা ইন দ্য ব্যালেন্স শিট বলে ব্যালেন্স শিটে দেখানো হবে সেটা বলেই দিচ্ছে, ঠিক আছে। টু দ্য ব্যালেন্স শিট বলি না আমরা, ইন দ্য ব্যালেন্স শিট, তার মানে দেখানো হবে ব্যালেন্স শিটে। তাহলে এই যে দেখানো হবে, এক্সপ্লেন করা হবে, সেটা অ্যাকাউন্টেড টু বললে চলবে না, সেটা অ্যাকাউন্টেড ফর বলতে হবে, ঠিক আছে। আর লাস্টে সব শেষে, some chartered accountants feel that, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এরকম মনে করেন, even possession for and deployment of more than required manpower is sometimes overcome by the challenges posed by logistic issues. কিছু কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এরকম মনে করেন যে, যে পজেশন অফ, এই পজেশন অফ হবে না, এটা হবে পজেশন ফর, যেটা আছে, সরি, এটা হবে পজেশন অফ অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ, ঠিক আছে। পজেশন মানে কোনো কিছুর পজেশন মানে কি বলবো, মালিকত্ব, ঠিক আছে, মালিকানা, ঠিক আছে। অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ মোর দ্যান রিকোয়ার্ড ম্যান পাওয়ার, তার মানে ম্যান পাওয়ারের পজিশন এবং ডিপ্লয়মেন্ট অফ ম্যান পাওয়ার। ডিপ্লয়মেন্ট অফ ম্যান পাওয়ার হচ্ছে যে কোথায় কোন ম্যান পাওয়ারকে পোস্ট করা হবে, অমুককে অমুক কাজের জন্য নিযুক্ত করা হবে কোথায় কোথায়, তো সেটাকে ডিপ্লয়মেন্ট হলো বলা হয়, যে যাকে যেখানে পাঠানো হলো অমুক কাজের জন্য, সো দ্যাট প্রসেস ইজ কল্ড ডিপ্লয়মেন্ট, ওকে। তাহলে বলছে যে ইভেন পজিশন অফ অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ মোর দ্যান রিকোয়ার্ড ম্যান পাওয়ার, যে প্রয়োজনের অতিরিক্ত ম্যান পাওয়ার, ইজ সামটাইমস ওভারকাম, কখনো কখনো এই যে অপ্রয়োজনে বেশি পজেস করছে বা এখানে ওখানে যেখানে দরকার নেই সেখানে পাঠিয়ে দিচ্ছে, সেই প্রবলেমটাকে ওভারকাম করা যায়, মানে উতরে যাওয়া যায় বা প্রবলেমের থেকে নিস্তার পাওয়া যায় বাই দ্য চ্যালেঞ্জেস পোজড বাই লজিস্টিক, তার মানে লজিস্টিক ইস্যুস এর সাথে একটা কম্পেয়ার করে বলেছে যে সেইটার তুলনায় এটাতে নিস্তার পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু আমরা পজিশন অফ বলবো, পজিশন ফর বলবো না, ঠিক আছে। এইটা আমি আর বেশি আলোচনা করলাম না, বিকজ উই আর রানিং শর্ট অফ টাইম, ঠিক আছে। তাহলে
দেখুন এখানে কিন্তু একটা ডিপ্লয়মেন্ট অফ বলে একটা হিন্ট দিয়ে দিয়েছে, কখনো কখনো এরকম হিন্ট প্রোভাইড করা থাকে, ঠিক আছে। সিমিলার ধরনের দুটো ভার্বের সাথে যখন একই ধরনের প্রেপোজিশন বসে, একই প্রেপোজিশন বসে, অনেক সময় আরেকটা দেখে তখন একটু হিন্ট পাওয়া যায়, এটা কিন্তু সেরকম একটা হলো। ঠিক আছে, তাহলে প্রেপোজিশন হয়ে গেল। এবার আমরা খুব তাড়াতাড়ি, আই উইল নট টেক মাচ টাইম, একটু আমরা অ্যাডভার্বের আমাদের এক্সারসাইজটায় চলে যাচ্ছি, because we are done with preposition and now we are going to quickly move to the adverb one. ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল।